সুধী দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আজ আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। বরাবরের জন্য স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শগুলো দিয়ে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমাদের আসলে কথা বলা এটা সবসময় হয়ে থাকে এবং তারপরও অনেক প্রশ্ন থেকে যায়, অনেক কিছু জানার থেকে যায়। এই কথাগুলো আজ জেনে নিব আজ আমাদের একজন বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে। দর্শক, আমরা কথা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং আধুনিক চিকিৎসা নিয়ে। যারা বিভিন্ন ধরনের বাতের ব্যথায় ভুগছেন তারা জানেন বাতের ব্যথাগুলো কতটা ভয়ানক এবং একটা জীবন যাপনকে কতটা কঠিন করে দেয়। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটি অসুখ, যে অসুখ আসলে যাদের হয়েছে তারা জানে এটাকে আসলে এটা চিকিৎসা নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটাকে বয়ে বেড়ানো কতটা কঠিন। দর্শক, আমরা আজ রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে বিস্তারিত জানবো এবং জেনে নিব যে গেস্ট এক্সপার্টের কাছ থেকে। তাকে পরিচয় করে দিই। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর তাসকিয়া হক ম্যাম। তিনি এমবিবিএস, জিএমসি, বিসিএস হেলথ, এমডি রিউমাটোলজি, বিএসএমএমইউ এবং তিনি বর্তমানে আছেন মুগদা মেডিকেল কলেজ হসপিটালে। ম্যাম, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ম্যাম, জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে শুরুতেই ম্যাম অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। ব্যস্ততম সময়ের মাঝখানেও ম্যাম আমাদের জন্য সময় বের করেছেন। আমরা আজ রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ আলোচনায় ম্যাম আমাদের সঙ্গী হয়েছেন। আপনাকে সে কারণে দর্শকদের পক্ষ থেকে, রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং ডেল্টা ফার্মার পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং দর্শক যারা আমার সাথে আছেন এই মুহূর্তে দেখছেন আমাকে, আপনাদেরকে জানাতে চাই আমাদের এই লাইভটি কিন্তু বরাবরের মতো আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিড। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু আমি জানিয়েছি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ এবং আধুনিক চিকিৎসা। এই সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন কিংবা কোনো সমস্যার কথা যদি আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশন রয়েছে। সেখানে নাম, বয়স, আপনার প্রশ্নের কথা একটু বিস্তারিত লিখে কিংবা আপনার সমস্যার কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাতে পারেন। আমরা আছি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্যই। দর্শক, এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমরা আমাদের তথ্য পরামর্শগুলো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যাতে তারা সাবধানে থাকতে পারেন, ভালো থাকতে পারেন। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা নিশ্চয়ই জানেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এই আলোচনা পরবর্তীতে সেখানেও পেয়ে যাবেন সবার আগে মুঠোফোনে। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। দর্শক, দেরি না করে আমাদের এই লাইভটি শেয়ার করে দিন বেশি বেশি করে এবং জয়েন করুন আমাদের সাথে। ডক্টর তাসকিয়া হক ম্যাম, আমি শুরুতেই জানতে চাই রিউমাটয়েড আর্থ্রাইটিস। ধন্যবাদ। রুইমাটয়েড আর্থ্রাইটিস হতে আসলে যদি আমি বাংলায় বলি, বাংলায় আমাদের প্রচলিত এটি গিটের বাত, গিট বাত হিসেবে প্রচলিত। কারণ রুইমাটয়েড আর্থ্রাইটিসে আমাদের জয়েন্টগুলো, আর্থ্রাইটিস মানে জয়েন্টে প্রদাহ হয়। তো মূলত দেখা যায় আমাদের যে কয় রকমের আর্থ্রাইটিস রয়েছে তার মধ্যে নানাবিধ আর্থ্রাইটিসের মধ্যে বেশ কমনের মধ্যে হচ্ছে একটি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটি তুলনামূলক অন্য আর্থ্রাইটিস গুলোর চাইতে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী বেশি পেয়ে থাকি। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি প্রদাহজনিত বাত, যেই বাত কিছু বয়স, কিছু মহিলা পুরুষের মধ্যে কম বেশি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমাদের হাতের, পায়ের ছোট ছোট যে গিরাগুলো সেগুলো আক্রান্ত হয় এই ধরনের। এবং দেখা যায় যে এই রোগটি আসলে একটা সময় গিয়ে গিরার সাথে সাথে মানে জয়েন্টের সাথে সাথে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও আক্রান্ত করে ফেলে, যার কারণে আসলে সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা খুবই জরুরি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক, আমরা জেনে নিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস কি এবং
গিটে বাত আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ভালো বাংলা, এবং এই গিটে বাত এই শব্দটি দ্বারা অনেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস কে চিনে থাকেন। ম্যাম কিন্তু আমাদের বিস্তারিত জানালেন রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি। ম্যাম আপনি বলছিলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি, কোন কোন জয়েন্ট গুলোকে মূলত এই গিটে বাত অসুখটি এফেক্ট করে? ম্যাম কি কি জয়েন্ট আক্রান্ত হয়? সাধারণত দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটিতে হাত এবং পায়ের যে ছোট জয়েন্টগুলো, ছোট জয়েন্ট বলতে আমরা আঙুলের যে আমাদের জয়েন্টগুলো সেগুলো, হাতের কবজি, পায়ের ক্ষেত্রে গোড়ালি, এগুলো সবচাইতে কমন। একই সাথে এই ছোট জয়েন্টগুলোর সঙ্গে সঙ্গে আমাদের বড় জয়েন্টগুলো আক্রান্ত হয়, কিন্তু দেখা যায় যে মূল প্রাধান্য থাকে ছোট জয়েন্ট, অর্থাৎ ছোট জয়েন্টের সাথে বড় জয়েন্টগুলো আক্রান্ত হয়। আর এই ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের আরেকটি বিশেষত্ব হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে জয়েন্টগুলো আক্রান্ত হয় সেগুলো সাধারণত সাদৃশ্যমূলক হয়, মানে একই সাথে রোগীর ডান হাত বাম হাত, ডান পা বাম পা একই রকম ভাবে আক্রান্ত হয়। যে কোনো এক পাশের একটা অথবা দুইটা জয়েন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিসে সাধারণত দেখা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একসাথে বেশ কয়েকটি জয়েন্ট, মূলত ছোট জয়েন্ট এবং ডান বাম একই রকম ভাবে। এটাই হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্টের যে আক্রান্তের ধরন, তার টিপিক্যাল ধরন। ধন্যবাদ ম্যাম। ম্যাম আলোচনার শুরুতে বলছিলেন যে যে বাত ব্যথাগুলো নিয়ে রোগীরা বেশি আসছে তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর সংখ্যা বেশি। ম্যাম এই আসলে এই যে রোগীরা আসছে, এই রোগীরা আসলে কারা? এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে কারা আক্রান্ত হচ্ছে, কোন এজ গ্রুপ আক্রান্ত হচ্ছে, কিংবা যদি একটু জেন্ডার স্পেসিফিসিটির কথা বলি, কারা বেশি আক্রান্ত হচ্ছে ম্যাম? রিউমাটয়েড আর্থ্রাইটিস যে আমি বললাম যে মোটামুটি আমরা যে বাতগুলো পাই তার মধ্যে বেশ উল্লেখযোগ্য পরিমাণে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তার পক্ষে একটি বাংলাদেশে গবেষণা কার্য সম্পন্ন হয়েছিল, তার মধ্যে আমাদের একদম তৃণমূল পর্যায়ে কাজ হয়েছিল যে সাধারণ জনগণের মধ্যে কোন বাতগুলোর আক্রান্তের প্রাদুর্ভাব কেমন, এবং তাতে দেখা গিয়েছে যে বাংলাদেশে শতকরা হিসেবে 1.6%, মানে মোট 100 জন মানুষের মধ্যে হয়তো 1.6 ভাগ রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত। তো দেখা যাচ্ছে যে সাধারণত মহিলারা এই বাতটিতে একটু বেশি আক্রান্ত হয়। যদি আমরা আনুপাতিক হিসাব বলি, মোটামুটি 3 গুণ বেশি আক্রান্ত হন মহিলারা। আর বয়সের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদিও যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে, তবে দেখা যায় 20 বছরের পর থেকে যত বয়স বাড়ে তত রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, অর্থাৎ বয়স বাড়লে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগের সংখ্যা আমরা বেশি পাই। এবং দেখা যায় যে যখন মোটামুটি 50 পার হয়ে যায় তখন একটা স্থিতিশীল পর্যায়ে আসে। তার আগ পর্যন্ত 20 থেকে 50 বছর বয়সে বলা হয় যে যত বয়স বাড়বে তত রিউমাটয়েড আর্থ্রাইটিস হবার ঝুঁকি সেই রোগীর বেশি হবে। আর কাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে। মূলত এটা হচ্ছে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমের একটি রোগ, মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের জয়েন্টকে আক্রান্ত করে ফেলে, তখনই আমাদের জয়েন্টে প্রদাহ হয় এবং সেগুলোই হচ্ছে আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসও সেই ধরনের, এবং এক্ষেত্রে জেনেটিক ব্যাপার, অর্থাৎ একই বংশে রিউমাটয়েড আর্থ্রাইটিস একজনের থাকলে দেখা যায় সেই বংশে অন্যান্যদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি একটু বেশি থাকে। জেনেটিক কিছু ব্যাপার থাকে, একই সাথে কিছু ইনফেকশন, স্মোকিং, ইনফেকশনের মধ্যে হচ্ছে দেখা গেছে গবেষণা যে আমাদের মুখের কিছু জীবাণু, আমাদের অন্ত্রের কিছু জীবাণু, এদের সাথে কিছু সম্পর্ক পাওয়া গিয়েছে। ধূমপান বা স্মোকিং এগুলোর সাথে সম্পর্ক পাওয়া গিয়েছে। মোটামুটি বলা যায় যে আমাদের জেনেটিক এবং আমাদের পরিবেশগত এই সব ভাবে যারা আশঙ্কায় থাকেন রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার, তাদের মধ্যেই যখন জেনেটিক প্রিডিসপোজিশনটা বেশি হয় অথবা হয়তো কোন রকমের পরিবেশগত প্রভাব, সব মিলে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের লক্ষণ দেখা যায়। তবে তারপরেও কোনো সুনির্দিষ্ট কারণকে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণ হিসেবে, মানে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে আসলে যেটাকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, বা এগুলো থাকলে তাদের ঝুঁকি বেশি হয়, কিন্তু সরাসরি ভাবে কোনো কারণকে বলা যাবে না যে এই কারণটার জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা হবে অথবা এই জিনিসটা না করলে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা হবে না।
এই ধরনের কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ এখনো আমাদের কাছে নেই। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক, আমরা জেনে নিলাম যে কাদের হওয়ার সম্ভাবনা, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেক্ষেত্রে ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে আসলে কারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি, এবং সরাসরি কোনো কারণ এর পেছনে না থাকলেও বেশ কিছু ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরের কথা বলেছেন, রিস্ক ফ্যাক্টরের কথা বলেছেন, যেগুলো থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এবং সেই সাথে আমরা জেনে নিলাম মোটামুটি 20 বছরের পর থেকে কিন্তু 50 বছর পর্যন্ত এই এজ গ্রুপটাতে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সম্ভাবনাটা বেড়ে যায় এই অসুখে আক্রান্ত হওয়ার, এবং একই সাথে মহিলাদের মাঝে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি। ম্যাম, একটা গিটে বাত মানে তো সেখানে ব্যথা থাকবেই, তারপরও আর কি কি উপসর্গ বা প্রধান উপসর্গ যদি আমি বলি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখা দেয়, ম্যাম একটু যদি বলতেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু এটি হচ্ছে একটি প্রদাহজনিত বাত, এই বাতে আমাদের গিরাগুলোতে ব্যথার সাথে সবচাইতে উল্লেখযোগ্য যে লক্ষণটি থাকবে সেটা হচ্ছে গিরাগুলো বা গিটগুলো ফুলে যাবে, লাল হবে, লালচে আকার ধারণ করবে, ফুলে যাবে, এবং আমাদের হাতের চাপ লাগলে বা কোনো কিছুতে স্পর্শ লাগলে সেই জায়গায় ব্যথাগুলো বেশি হবে। একই সাথে এই যে ব্যথা বললাম, ফুলে যাওয়া বললাম, এই জিনিসগুলো যে কোনো বিশ্রামের পর, দীর্ঘ বিশ্রামের পর, অথবা রাতে ঘুমানোর পর সকালে যখন উনি ঘুম থেকে উঠতে যাবেন, অর্থাৎ দীর্ঘক্ষণ উনি হাত পা শরীর নড়াচড়া করেননি, দীর্ঘক্ষণ বিশ্রামের পর যখন উনি প্রথম নড়াচড়া করতে যাবেন তখন আড়ষ্টতা হবে। আড়ষ্টতা মানে উনার হাত পা মনে হবে যে স্বাভাবিকভাবে উনি কাজ করতে পারছেন না, হাত পা মুঠ খুলতে পারছেন না, হাত পা গুলো শক্ত হয়ে আছে। এবং এই যে আড়ষ্ট ভাবটা, এই আড়ষ্ট ভাবটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় বেশ দীর্ঘক্ষণ, আধা ঘন্টা থেকে সাধারণত আমরা 1 ঘন্টার উপরে পাই। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা দেখা যায় সাধারণত ওনারা বলেন যে সকালে প্রথম ঘুম ভাঙার পর প্রায় 1 ঘন্টার চাইতেও বেশি সময় লাগে উনার হাত পা স্বাভাবিকভাবে নড়াচড়া করে কাজ করতে। এটা হচ্ছে একটি খুব উল্লেখযোগ্য একটি লক্ষণ। তো মোটামুটি এই জয়েন্ট গুলোতে ব্যথা, ফুলে যাওয়া, লালচে ভাব হওয়া এবং দীর্ঘক্ষণ বিশ্রামের পর আড়ষ্টতা, যেটাকে আমরা স্টিফনেস বলি, হাত পা এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে যদিও আমি বললাম যে খুব কমন হচ্ছে হাত এবং পায়ের গিরা, কিন্তু একই সাথে কিন্তু আমাদের মেরুদণ্ডের হাড়গুলোকেও আক্রান্ত করতে পারে। সেই ক্ষেত্রে ঘাড়ে, পিঠে, কোমরে ওই ব্যথাগুলোও একইভাবে দেখা যায় যে দীর্ঘক্ষণ যখন উনি বিশ্রামে থাকবেন তারপর সেই ব্যথাগুলো বেড়ে যাবে, এবং চলাফেরা করলে, নড়াচড়া করলে ধীরে ধীরে সেই ব্যথা এবং আড়ষ্টতাটা কিছুটা কমবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, ব্যথা এমন একটি অসুখ, এই জয়েন্টে ব্যথা নিয়ে ম্যাম প্রচুর রোগী নিশ্চয়ই আসেন আপনার কাছে। এখন এই যে ব্যথায় আক্রান্ত রোগীদের মাঝখান থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত কারা আছেন, এটা বের করার পদ্ধতিটা কি ম্যাম? হিস্ট্রিতে কি কি দেখা হয়, কিংবা ম্যাম ক্লিনিক্যালি কোনো কিছু দেখা হয় কিনা, এই ব্যাপারটা একটু জেনে নিতে চাই। এটা আসলে খুবই প্রয়োজনীয় প্রশ্ন। যখন আসলে একজন রোগী এসে আমাদেরকে জয়েন্টের ব্যথার কথা বলেন, প্রথমে আমাদের যে কাজটা হয়, আমাদের দায়িত্বটা থাকে যে ব্যথাটা কি আসলে খুব গদভাবে আমরা 2টা ভাগে ভাগ করি, যে এটা কি মেকানিক্যাল ব্যথা নাকি ইনফ্লামেটরি ব্যথা। এটা হয়ে গেল আসলে আমাদের চিকিৎসা বিদ্যার ভাষা। আমরা প্রশ্নটা এভাবে করি যে ব্যথাটা কি আসলে উনার নড়াচড়া বা চলাফেরার সাথে সম্পর্কিত, চলাফেরা বেশি করলে কি ব্যথাটা বেড়ে যায়, নড়াচড়া কাজকর্ম বেশি করলে কি ব্যথাটা বেড়ে যায়, নাকি দেখা যায় যখন উনি দীর্ঘক্ষণ বিশ্রামে থাকেন অথবা চুপচাপ শুয়ে বসে থাকেন তারপর ব্যথাটা বেড়ে যায়। যদি চলাফেরার সাথে, কাজের সাথে ব্যথার পরিমাণটা বেড়ে যায়, তাহলে আমরা প্রথমে সেই ব্যথাটিকে মেকানিক্যাল ব্যথা, মানে যেহেতু আমাদের যে জয়েন্ট গুলো সেগুলো আমাদের শরীরের নড়াচড়ার ক্ষেত্রে একটা মেকানিক হিসেবে কাজ করে, সেটাকে আমরা বলি মেকানিক্যাল ব্যথা। আর প্রদাহজনিত ব্যথা, যে ব্যথাগুলোতে আমাদের গিট গুলো ফুলে যায়, লাল হয় ব্যথার সঙ্গে সঙ্গে, সেই ব্যথাগুলোতে দেখা যায় দীর্ঘক্ষণ বিশ্রামের পর আড়ষ্টতা হয়, এবং সেই আড়ষ্টতাটা দীর্ঘ সময় হয়। আমাদের মেকানিক্যাল ব্যথাগুলোতেও কিন্তু 5-10 মিনিট অল্প কিছুক্ষণ আড়ষ্টতা থাকতে পারে, কিন্তু সেটা অল্প কিছুক্ষণ। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে তো আমি আগেও বললাম যে প্রায় 1 ঘন্টার বেশি সময় ওনাদের স্বাভাবিক চলাফেরা করতে সময় লেগে যায় আড়ষ্টতা কাটিয়ে। তো এটা হচ্ছে প্রথম, যখন আমরা হিস্ট্রিতে জিজ্ঞেস করি যে উনার ব্যথার ধরনটা কি এবং ব্যথার সাথে অন্য উপসর্গগুলো কি। এরপর আমরা দেখি উনার কোন কোন জয়েন্ট আক্রান্ত হয়েছে, অর্থাৎ ডান বাম একই রকম কিনা, ডান হাত বাম হাত একই রকম ভাবে কিনা, ডান পা বাম পা একই রকম, 2 পা সমান কিনা,
ছোট জয়েন্ট গুলোতে আক্রান্তের হার বেশি কিনা। আর যদি বড় জয়েন্ট গুলো হয় তার সাথে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে ছোট জয়েন্ট থাকতে হবে, ছোট জয়েন্ট সঙ্গে বড় জয়েন্টও হতে পারে। এরপর সময়টা আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ডায়াগনোসিস করতে হলে সাধারণত এই লক্ষণগুলোকে 1.5 মাস বা তার চাইতে বেশি সময় ধরে উপস্থিত থাকলে আমরা ভাবতে চেষ্টা করি যে হয়তো এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, কারণ এর চাইতে স্বল্প মেয়াদী অন্যান্য বিভিন্ন আর্থ্রাইটিসও একই রকম ভাবে লক্ষণ নিয়ে প্রকাশ পেতে পারে। এরপর আমরা শারীরিক পরীক্ষা যখন করি তখন আমাদের জয়েন্ট গুলোর সাথে সাথে রোগীদের জয়েন্টের বাইরেও, যেমন শুরুতে আমি বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু একটা সময় জয়েন্টের সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও আক্রান্ত করতে পারে। চামড়ায় কিছু সমস্যা হতে পারে, চোখে সমস্যা হতে পারে, ফুসফুসে সমস্যা হতে পারে। যদিও দেখা যায় এই সমস্যাগুলো কিন্তু জয়েন্টের সমস্যাটা দীর্ঘমেয়াদী থাকার পর শুরু হয়। আমরা কখনো কখনো এমন রোগীও পাই যিনি হয়তো সঠিক চিকিৎসা গ্রহণ করেননি বা দীর্ঘ সময় ওনার ব্যথা ছিল, উনি হয়তো শুধুমাত্র ব্যথার ওষুধই খেয়ে গিয়েছেন। যদি উনি অনেক পর আমাদের কাছে আসেন তখন কিন্তু আমরা জয়েন্টের সমস্যার সঙ্গে সঙ্গে ওনাদের শারীরিক অন্যান্য বেশ কিছু উপসর্গও খুঁজে থাকি আছে কিনা। এরপর আমরা শারীরিক পরীক্ষার সঙ্গে সঙ্গে আমরা কিছু ইনভেস্টিগেশন মানে ল্যাবরেটরি টেস্ট করি। সেই ল্যাবরেটরি টেস্টের মধ্যে কমন কিছু টেস্ট আছে। আমরা আমাদের ব্লাডের যে রক্তকণিকাগুলো সেগুলো কোন পর্যায়ে আছে, তারপর প্রদাহ যে হচ্ছে কিনা সেই প্রদাহটা কোন লেভেলে হচ্ছে সেটা দেখার জন্য আমরা ইএসআর, সিআরপি এই ধরনের কিছু পরীক্ষা করে থাকি। আর নির্দিষ্ট আমি প্রথমে একবার বললাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতার ব্যবস্থাটা সেই ব্যবস্থার একটি রোগ, মানে সেই রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে কিছু জিনিস তৈরি হয়, মানে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন ভুলভাবে শরীরে কিছু রোগের কারণে কিছু ভুলভাবে পরিচালিত হয় তখন কিছু কণিকা তৈরি হয়, কিছু কেমিক্যাল তৈরি হয় যেগুলো আমাদের জয়েন্টকে আক্রান্ত করে, সেগুলো আমরা ব্লাডে পাই, যেটাকে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর টেস্ট, অ্যান্টি সিসিপি এই ধরনের কিছু টেস্ট করি। সবগুলো মিলে মানে রোগীর শারীরিক সিমটম সাথে আমার ল্যাবরেটরি টেস্ট সব মিলে আমরা ফাইনাল ডায়াগনোসিস করি। এবং এর ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে উনার যে লক্ষণটা সেই লক্ষণটা আমি বললাম যে কাছাকাছি লক্ষণ অন্যান্য কিছু বাতের ক্ষেত্রেও হতে পারে। আমাদেরকে রিউমাটয়েড আর্থ্রাইটিস কনফার্ম করার আগে নিশ্চিত হতে হয় যে কাছাকাছি অন্য যে বাতগুলো আছে সেই বাতগুলো যে এই রোগীর হয়নি, উনার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে এটা আমাদেরকে কনফার্ম করতে হয়। কারণ যখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা নির্ণয় করব তারপর কিন্তু আমাদের এই রোগের জন্য সুনির্দিষ্ট চিকিৎসা করতে হবে, যে চিকিৎসাগুলো যদি আমরা অন্য কোনো বাতের ক্ষেত্রে শুরু করে ফেলি তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম চমৎকার ভাবে গুছিয়ে একটা চমৎকার একটা ধারণা দিলেন কিভাবে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ডায়াগনোসিস করা হয়, একেবারে হিস্ট্রি টেকিং থেকে শুরু করে কি কি দেখা হয় ইনভেস্টিগেশনে। পুরো বিষয়টি ম্যাম কিন্তু পরিষ্কার ভাবে বুঝিয়ে বলেছেন আমার দর্শকদের সামনে, এবং এত সহজ করে বুঝিয়ে বলেছেন কারো বুঝতে আসলে অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ ম্যাম আবারও আপনাকে আমাদের পুরো বিষয়টি জানানোর জন্য। ম্যাম আমরা এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি। ম্যাম রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা কি? ধন্যবাদ। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আমি বললাম যে যে কারণে আমাদের, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? করছি আমার ইন্টারনেট আমি জানি না আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। ম্যাম আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি, এখন শোনা যাচ্ছে। আমি আমি দুঃখ প্রকাশ করছি ম্যাম, দুঃখ প্রকাশ করছি এবং আমার দর্শকদের কাছেও দুঃখ প্রকাশ করছি আমার ইন্টারনেট সংযোগের গোলাযোগের জন্য। ম্যাম আমি জানতে চাচ্ছিলাম চিকিৎসা প্রসঙ্গে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা কি ম্যাম? রিউমাটয়েড আর্থ্রাইটিসের যেটা আমি বললাম যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কেন আমাদেরকে নিশ্চিত হতে হবে যে রোগটি রিউমাটয়েড আর্থ্রাইটিস, কারণ হচ্ছে যখন আমি নিশ্চিত হব যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীকে আমি চিকিৎসা দিতে যাচ্ছি তখন কিছু সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা আছে।
তবে ঔষধের আগে যে কোনো রোগের মতোই এই রোগটার ক্ষেত্রেও ঔষধের আগে কিছু পূর্ব শর্ত আছে চিকিৎসার। অর্থাৎ যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ, মানে আমরা বলে নেই যে আপনাকে এই রোগটা হয়তো বা সারা জীবন বহন করতে হবে, তবে যদি সঠিক চিকিৎসা আমরা করতে পারি সেক্ষেত্রে হয়তো রোগটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। অর্থাৎ এই রোগটি কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য না, এটি হচ্ছে একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। তার মানে আমাদের চিকিৎসার শুরুতে আসলে রোগীকে তার রোগ সম্পর্কে সচেতন করতে হবে, উনাকে জানতে হবে যে এই রোগটাকে নিয়ে উনার কিভাবে পথ চলতে হবে। এরপর রোগীর সাথে আমাদের উনার স্বাভাবিক চলাফেরা, খাওয়া দাওয়া এই বিষয়গুলো সম্পর্কেও কিছু ধারণা দিতে হবে। যদিও এটি ব্যথার রোগ, ব্যথার সমস্যা জয়েন্টের, কিন্তু উনি যদি উনার দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম বন্ধ করে দেন তাহলে এই রোগের উপসর্গগুলো উনাকে আরো বেশি আক্রান্ত করবে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে উনাকে অ্যাক্টিভ থাকতে হবে, উনার স্বাভাবিক যে দৈনন্দিন কাজ তা উনি চিকিৎসার সাথে সাথে স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং কিছু স্বাভাবিক সাধারণ ব্যায়াম, সেটা হতে পারে সামান্য হাঁটা অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এই ধরনের কিছু শারীরিক ব্যায়ামের সাথে থাকবেন। খাবার দাবারের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, নির্দিষ্ট কোনো খাবারের তালিকা নেই, কিন্তু আমরা স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর খাবার বলতে যা বুঝি সেই খাবারের গুরুত্ব রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে অনেক বেশি। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের রোগীদের হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, সেহেতু উনাদেরকে হার্টের রোগীদেরকে যেরকম আমরা সবজি, ফলমূল এগুলো বেশি এবং তেল চর্বি জাতীয় খাবার কম খেতে বলি, উনাদের ক্ষেত্রেও এই ধরনের একটি স্বাস্থ্যকর খাবার বেছে নিতে বলা হবে। এরপর কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো হচ্ছে উনার স্বাভাবিক ঔষধের সাথে সাথে সেই ব্যায়ামগুলো চলবে। সেই ব্যায়ামগুলো উনার স্বাভাবিক চলাফেরাতে যেমন সাহায্য করবে, এমনকি উনার দৈনন্দিন কাজ করতে যদি কোনো জয়েন্টের কারণে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্টের সাথে সাথে অকুপেশনাল থেরাপিস্টেরও সাহায্য নেই কখনো কখনো উনার স্বাভাবিক কাজটাকে অব্যাহত রাখার জন্য। এখন আসি আসল যে চিকিৎসাটার জন্য আসলে মূলত রোগীরা চিকিৎসকের কাছে আসেন, ঔষধ। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ঔষধের চিকিৎসাটা কয়েকটা ভাগে। প্রথম হচ্ছে উনার উপসর্গ নিয়ন্ত্রণ করার জন্য, আরেকটি হচ্ছে রোগটাকে নিয়ন্ত্রণ করবার জন্য। উপসর্গ মানে ব্যথা, অর্থাৎ ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ, আর হচ্ছে উনার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা শরীরের ভেতরে তৈরি হলো সেই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই রোগটাকে কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ। আমরা শুরুতে একই সঙ্গে আসলে দুই ধরনের ওষুধই শুরু করি। ব্যথা কমানোর জন্য সাধারণত আমরা ব্যথানাশক ওষুধগুলো দিয়ে থাকি এবং কখনো কখনো প্রেডনিসোলন গ্রুপের ঔষধ আমরা যদি দেখা যায় যে রোগীর কিছু উপসর্গের কিছু মাপঝোঁকের উপর ভিত্তি করে আমরা অল্প মাত্রায় প্রেডনিসোলনও শুরু করি যখন প্রথম আমরা চিকিৎসা শুরু করছি। একই সাথে আমাদেরকে রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ, যেটাকে বললাম আমি যে উনার রোগটাকে ভেতর থেকে কন্ট্রোল করবে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ডিজিজ মডিফাইং ড্রাগ, মানে এই ড্রাগগুলো উনার রোগটাকে মডিফাই করে দিবে, মানে রোগটাকে বাড়তে দেবে না। তো সেই ওষুধগুলোর মধ্যে বিভিন্ন ভাগের ওষুধ আছে, মুখে খাবার ওষুধ আছে, ইনজেকশন আছে। আমরা প্রাথমিকভাবে মেথোট্রেক্সেট সব রোগীর যদি কোনো রকমের অসুবিধা না থাকে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, মানে মেথোট্রেক্সেট দিতে যদি কোনো বাধা না থাকে আমরা প্রথমে মেথোট্রেক্সেট শুরু করি। আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ঔষধগুলো দেওয়ার ক্ষেত্রে একটি মূলনীতি হচ্ছে আমরা ব্যথার ওষুধগুলো যখন প্রথমে শুরু করি তখন একদম ফুল ডোজে, মানে পরিপূর্ণ ডোজে শুরু করি, আর যেগুলো আমরা বললাম যে ডিজিজ মডিফাইং ঔষধ ওগুলো আমরা ধীরে ধীরে অল্প মাত্রায় শুরু করি এবং রোগীর সহ্য ক্ষমতার উপর ভিত্তি করে ধীরে ধীরে আমরা এই ঔষধগুলো বাড়াই। এবং এই ঔষধগুলো শুরুর আগে অত্যাবশ্যকীয় একটি কাজ হচ্ছে কিছু ব্লাড টেস্ট করে নেওয়া, অর্থাৎ উনার রোগের রক্তের কোনো কণিকা কম বেশি আছে কিনা, যেটা আমরা কমপ্লিট ব্লাড কাউন্টের মাধ্যমে জানতে পারি। উনার লিভার এবং কিডনিতে কোনো অসুবিধা আছে কিনা, কারণ আমরা যে ঔষধগুলো শুরু করছি সেই ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কারো কারো ক্ষেত্রে হয়তো এই লিভার, কিডনি অথবা রক্তকণিকায় কোনো রকমের প্রভাব পড়তে পারে। সেহেতু উনার বেসলাইন সবকিছু ঠিক আছে কিনা সেগুলো দেখে এরপর আমরা চিকিৎসা শুরু করি। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থার একটি রোগ, এই রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সাধারণ অন্যান্য মানুষের চাইতে কিছুটা কম থাকে।
একই সাথে যে ঔষধগুলো আমরা দিব সেই ঔষধগুলোর ধরন হচ্ছে যেহেতু সে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস রোগটাকে কন্ট্রোল করবে, একই সাথে সে আমাদের স্বাভাবিক যে প্রতিরোধ ব্যবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটাকেও কিছুটা কমিয়ে ফেলে। এ কারণে এই রোগের চিকিৎসা শুরুর আগে আমাদেরকে রোগীদেরকে কিছু ভ্যাকসিন বা টিকা দিয়ে নিতে হয়। সাধারণত আমরা ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং জন্ডিস অর্থাৎ হেপাটাইটিস বি এই টিকাগুলোও দিয়ে ফেলি ঔষধ শুরুর আগে। এরপর ডিজিজ মডিফাইং যে ওষুধগুলো, এগুলো বিভিন্ন ধাপের ওষুধ আছে। আমরা প্রথমে একটা ওষুধ শুরু করে ধীরে ধীরে ডোজ বাড়াই। বাড়ানোর পর যদি আমরা মনে করি যে এই ঔষধে ওনার কাজ হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো আমরা অন্য একটি ঔষধ যোগ করতে পারি অথবা পরবর্তী ধাপের ঔষধে যেতে পারি। এভাবে আসলে বিভিন্ন ধাপ, কোনো কোনো রোগীর দেখা যায় হয়তো প্রথম ধাপের ঔষধে ওনার রোগটা নিয়ন্ত্রণে চলে আসে, কারো কারো ক্ষেত্রে হয়তো বা অনেক লম্বা পথ যেতে হয় ওনার রোগটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। মোটামুটি এটাই হচ্ছে চিকিৎসার একটা, আমি যদি আউটলাইন বলে থাকি আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। চিকিৎসা সম্পর্কে আসলে এর বেশি কিছু জানার আছে বলে আমার মনে হয় না। এত চমৎকার ভাবে গুছিয়ে আমাদের পুরো রিউমাটয়েড আর্থ্রাইটিস এর চিকিৎসা সম্পর্কে জানালেন, এবং সেই সাথে একটি বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে, এর চিকিৎসাটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা চিকিৎসা যদি সঠিক সময়ে না হয়, ম্যাম যেটি বলছিলেন যে আমাদের কিন্তু অন্যান্য বেশ কিছু অঙ্গেও এটি সমস্যা করতে পারে, অনেক জটিলতা তৈরি করতে পারে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, এবং চিকিৎসাটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেটাকে সঠিক নিয়মে সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। ম্যাম, আমাদের কমেন্ট সেকশনে বেশ কিছু দর্শক কমেন্ট করেছেন, এবং একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি একটু প্রশ্নটা নিতে চাই ম্যাম। শাহনাজ খান তিনি লিখেছেন, আমার পায়ের গোড়ালি ব্যথা পরীক্ষা করেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়েছে, কি কি পরীক্ষা করব? ম্যাম তিনি জানতে চেয়েছেন কি কি পরীক্ষা করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে, উনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়ে থাকে, এটা যদি নিশ্চিত হয়, তার মানে কিন্তু আমরা ধরে নিতে পারি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাকে কনফার্ম করার জন্য যে টেস্টগুলো, সেগুলো হয়তো উনার করা হয়ে গেছে। আর যদি করা না হয়ে থাকে, যেটা আমি বললাম, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি, তারপর রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, এই ধরনের কিছু ব্লাড টেস্ট আমরা করে থাকি। একই সাথে যেহেতু বেশ কিছু জটিল এবং দীর্ঘমেয়াদী ঔষধের ব্যাপার আছে, আমাদের উনার লিভার, কিডনি এগুলো কেমন আছে সেগুলোও দেখে নিতে হবে। একই সঙ্গে উনার বয়সের উপর ভিত্তি করে উনার অন্য কোনো রকমের ডায়াবেটিস, হাই প্রেশার অথবা কি হার্টের সমস্যা আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তবে যেটা ব্যাপার, যে প্রথমে আমাদেরকে আসলে কনফার্ম হতে হবে যে আসলেই উনার রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা। কারণ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যে পরীক্ষাগুলোর কথা বললাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা ব্লাড টেস্ট যেগুলো করি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেস্ট যেটি মোটামুটি বাংলাদেশের বেশ সব জায়গাতেই হয়ে থাকে, বড় বড় শহরগুলোতে, সেটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর টেস্ট। এই টেস্টে কিন্তু কখনো কখনো দেখা যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী ছাড়াও অন্যান্য কারো কারো ক্ষেত্রে অল্প মাত্রায় পজিটিভ হতে পারে। সেহেতু শুধুমাত্র গিরায় ব্যথা এবং রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ এটা দিয়েও কিন্তু আসলে আমি রোগটা কনফার্ম করতে পারবো না। সেহেতু আমাকে ওই প্রথমে যেভাবে বললাম, উনার পুরাপুরি অন্যান্য কোন জয়েন্ট, সেই রোগের ইতিহাস, উনার শারীরিক লক্ষণ, তার সঙ্গে এই টেস্টগুলো, মানে এই রোগটা কখনোই শুধুমাত্র টেস্ট করে আমি কনফার্ম হতে পারবো না। যখন আমি একজন রোগীকে মনে করবো যে হ্যাঁ হয়তো উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী হতে পারেন, তারপর আমি টেস্টগুলো করবো, এবং টেস্টগুলো আমাকে সাপোর্ট করবে রোগটাকে কনফার্ম করার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান উত্তরের জন্য এবং গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। কুর্নিয়া রব্বি জান্নাত লিখেছেন, এসিলি রোগীরা কি এসিলি রোগীর কি রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে? খুব সুন্দর প্রশ্ন। এসিলি রোগীরও আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এসিলি রোগী যখন জয়েন্টে ব্যথা নিয়ে আসবে, সেটা বেশ কিছু ব্যাপার হতে পারে। একটা হচ্ছে যে এসিলি রোগের কারণেও জয়েন্টের ব্যথা হয়, তবে সেই ব্যথাগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে কিছু পার্থক্য আছে। আবার যখন দেখা যাবে যে এসিলি, মানে মোটামুটি পার্থক্যগুলো তো আসলে বিশদভাবে এখানে বলা সম্ভব না, তবে যদি আমরা খুব মানে একটা কথা বলতে চাই যে এসিলি রোগের কারণে যেই জয়েন্টের ব্যথাগুলো হয় বা জয়েন্টের উপসর্গগুলো হয়, সেগুলো তীব্রতাটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্টের তীব্রতার চাইতে কম হয়। যখন আমরা দেখি যে না, একজন এসিলি রোগের চিকিৎসা পাচ্ছে কিন্তু উনার জয়েন্টের ব্যথাগুলো কমছে না, তখন আসলে আমরা এটা চিন্তা করি যে উনার কি একই সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসও আছে কিনা। এবং তখন আমাদেরকে আলাদাভাবে ওই একই টেস্টগুলো, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা যে টেস্টগুলো করি সেগুলো করে
কনফার্ম হতে হয় যে হ্যাঁ উনার একই সাথে এসিলি এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটোই আছে কিনা, তবে দুটো একসাথে হতে পারে। ধন্যবাদ ম্যাম, এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমাদের আলোচনার ম্যাম আমরা একেবারে শেষ পর্যায়ে, সময় শেষ হয়ে আসছে। শেষ করার আগে কিছু বিষয় আসলে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। তাহলেও ম্যাম তারা যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তারা কিভাবে সাবধানে থাকতে পারবে, আপনি যদিও কিছুটা বলেছেন আলোচনার প্রেক্ষিতে, আরেকটু জেনে নিব। এবং সেই সাথে একটি বিষয় নিয়ে অনেক সময় রোগীরা ম্যাম একটু কনফিউশনে ভুগেন, তা হলো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা অন্য কোনো বাত ব্যথা নিয়ে আসলে কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে ভালো হয়, এই ব্যাপারটা একটু ম্যাম যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। রিউমাটয়েড আর্থ্রাইটিস অলরেডি যাদের ধরা পড়ে গেছে, অর্থাৎ যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী, তাদের ক্ষেত্রে আমি চিকিৎসা বলবার সময় যে বিষয়গুলো বললাম, দৈনন্দিন খাদ্যাভ্যাস, তারপর কিছু শারীরিক ব্যায়াম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ উনাকে কর্মক্ষম স্বাভাবিক উনি যে কাজগুলো উনার করবার কথা দৈনন্দিন জীবনে সেগুলো উনি চালিয়ে যাবেন। এরপর উনাকে উনার রোগটা সম্পর্কে আসলে খুব ভালো মতো জানতে হবে, অর্থাৎ উনার এই রোগটার ধরন, উনার রোগের যে চিকিৎসা, এবং উনাকে যে দীর্ঘমেয়াদী চিকিৎসকের শরণাপন্ন থাকতে হবে, অর্থাৎ রোগ একদম ভালো আছে, উনার কোনো ব্যথা নেই, কিন্তু উনি নিজে নিজে বাড়িতে বসে ঔষধ খেয়ে যেতে পারবেন না। কোনো সমস্যা না থাকলেও একটি নির্দিষ্ট মেয়াদ পর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনাকে কিছু কিছু পরীক্ষা করে ডাক্তারের ফলো আপে যেতে হবে যে যে ওষুধগুলো উনি খাচ্ছেন অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটা নিজেই অন্য কোনো অসুবিধা শরীরের ভেতরে ইতিমধ্যে শুরু করে ফেললো কিনা, সেটা আমাদের আগে থেকে ধরবার জন্য একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে চিকিৎসকের তত্ত্বাবধানে আমাদেরকে আসতেই হবে। আর যে একটি শেষ যে প্রশ্নটি, যে আসলে যখন একজন ব্যথায় আক্রান্ত হবেন, জয়েন্টের ব্যথায়, তখন আসলে একজন সাধারণ রোগী মানে যিনি চিকিৎসক না, উনি আসলে কিভাবে বুঝবেন যে ওনার ব্যথার জন্য আসলে কোন ধরনের চিকিৎসকের কাছে যাবেন। যেহেতু এখন আসলে সবকিছুতে খুব আধুনিক চিকিৎসা ব্যবস্থা, বৈজ্ঞানিক আধুনিক চিকিৎসার শরণাপন্ন আমরা হচ্ছি এবং খুব সহজেই আমরা সেই সুযোগগুলো পাচ্ছি। এখন কিন্তু এক্ষেত্রে আমাদের খুব সিদ্ধান্ত নিতেও হয়তো অনেক সময় একটু বেগ পেতে হয় যে ব্যথা হলে আসলে আমি কার কাছে যাব। তো আমি যদি খুব সাধারণভাবে যে কারো মনে রাখবার জন্য সাধারণভাবে যদি বলতে চাই, যখন আমার কোনো একটি জয়েন্টে ব্যথা হবে, যদি এমন হয় যে সেই ব্যথাটার সাথে আমি কোনো রকমের আঘাতের সম্পর্ক আছে, রিসেন্ট কোনো আঘাত পেয়েছি আমি, আঘাতজনিত যদি কোনো ব্যথা হয়, অথবা যদি আমার ব্যথাটি কোনো চিকিৎসার মাধ্যমে অথবা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এরকম ধরা পড়ে যে, অথবা যদি অলরেডি আমি ক্যান্সারের কোনো রোগীকে নিয়ে ডিল করি, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো রকমের হাড়ের টিউমার, অর্থাৎ যেটা হয়তো ক্যান্সার হতে পারে বা না হতে পারে, কিন্তু কোনো হাড়ের টিউমার অথবা কোনো হাড়ের আঘাতজনিত ব্যথা যদি হয়, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। উনি মানে নির্ণয় করবেন যে আসলে পরবর্তী চিকিৎসা কি হবে। এরপর যদি ব্যথাগুলো হয় মেকানিক্যাল, অর্থাৎ কাজকর্ম করলে ব্যথাগুলো একটু বেশি হয়, আমি বিশ্রাম করলে ব্যথাগুলো ভালো থাকে, স্বাভাবিক চলাফেরার সাথে হয়তো ব্যথাটা সম্পর্ক, উনারা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট অথবা রিউমাটোলজিস্ট যে কারো কাছে যেতে পারেন। আর যেই ব্যথাগুলো আসলে আমার ইনফ্লামেটরি, অর্থাৎ দীর্ঘক্ষণ বিশ্রামের পর ব্যথাগুলো বেড়ে যাচ্ছে, জয়েন্টের ব্যথার সাথে যদি শরীরের অন্য কোনো সমস্যা থাকে, সেটা হোক চামড়ার সমস্যা হতে পারে, মুখের সমস্যা হতে পারে, যে কোনো, মানে একজন রোগীর জয়েন্টের সমস্যা আছে, সাথে ওনার আরো অন্য কিছু শারীরিক সমস্যা আছে, সেই সব রোগীদের মূলত হচ্ছে রিউমাটোলজিস্টরা ডিল করে থাকেন। তখন হয়তো উনি প্রথমে রিউমাটোলজিস্টের কাছে যেতে পারেন। তবে সবচাইতে বড় ব্যাপার, সারা বাংলাদেশের জন্য হয়তো সব রোগীর জন্য হয়তো এই বিষয়টা প্রযোজ্য হবে না। প্রথমে উনাকে যেটা করতে হবে, আসলে একজন এমবিবিএস ডক্টরের কাছে যেতে হবে। আমাদের দেশে যে একটা প্রবণতা আছে যে ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ কিনে খেয়ে ফেললাম, তাহলে কিন্তু, এবং হয়তো ফার্মেসির দোকানদারের কাছে পরামর্শ চাইলাম যে আমি কার কাছে যেতে পারি, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল। উনাকে প্রথমে একজন কোয়ালিফাইড এমবিবিএস ডক্টরের কাছে যেতে হবে, যিনি প্রাথমিকভাবে সিদ্ধান্ত দিতে পারবেন যে উনার এই ব্যথাটির জন্য আসলে কোন বিশেষজ্ঞ উপযোগী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার দিক নির্দেশনার জন্য। আসলে এত সুন্দর দিক নির্দেশনা আসলে সবার কাজ পর্যন্ত পৌঁছায় না, এই কারণে অনেক ভুল ভ্রান্তির শিকার হয় রোগীরা। এবং আমার মনে হয় যে আপনার এই তথ্যের পরে আমাদের যারা দেখছেন ম্যাম, আমাদের রোগীরা, তারা আরো বেশি সচেতন হবেন এবং সঠিকভাবে চিকিৎসা নিতে পারবেন ম্যাম। শেষ করার আগে একজন দর্শক লিখেছেন, আমার ডায়াবেটিস আছে,
আপু আমি আপনার চিকিৎসা নিতে চাই, ঠিকানা বলেন, ফোন নাম্বার দেন, ওষুধ খেয়ে ব্যথা কমেনি। ম্যাম আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন একজন রোগী, আপনার ব্যাপারে ইনফরমেশন কি দেওয়া যায়, কিভাবে আপনাকে দেখানো যেতে পারে? আমি তো আসলে বর্তমানে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে। উনি চাইলে আমার হসপিটালে এসে যোগাযোগ করতে পারেন। আর তবে উনি যেহেতু বললেন যে উনি ডায়াবেটিসের রোগী, সাথে যদি উনার জয়েন্টের ব্যথা থাকে তাহলে অবশ্যই উনি আমার শরণাপন্ন হতে পারেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি আপনার মূল্যবান সময়ের জন্য আবারও কৃতজ্ঞতা। চমৎকার আলোচনা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। আপনি চমৎকার ভাবে পুরো বিষয়টি আমার দর্শকদের সামনে উপস্থাপন করেছেন ম্যাম। আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আশা রাখছি অনেক চমৎকার কিছু তথ্য পরামর্শ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আমাদের পুরো আলোচনাটি ফলপ্রসূ ছিল, এই আশাবাদ আমার আছে। এবং আজ যারা দেখলেন আমাদের এই পুরো লাইভটি, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং যাওয়ার আগে মনে করিয়ে দিই, আমাদের আজকে লাইভটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা এবং আমাদের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ইউপাসিড। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমি ডাক্তার শারমিন আহসান। You are watching Raj TV, Jagorone, Bangladesh.